আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা হচ্ছে আমাদের রসায়নের ৬ নাম্বার চ্যাপ্টার। আমি তোমাদের সাথে থাকছি আব্দুল্লাহ আহাদ, পড়াশোনা করছি বুটেক্সে। তো আমাদের আজকে হচ্ছে প্রথম লেকচার। আশা করি আমরা ২টা লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করতে পারবো। তো চলো শুরু করি। সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মৌল। কারণ আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তার মানে আমাদের সর্বপ্রথম মৌল নিয়ে ধারণা নিতে হবে। ঠিক আছে? তো মৌল নিয়ে যদি ধারণা দিতে যাই, আমরা সর্বপ্রথম জানতে হবে মৌল জিনিসটা কি। এখন দেখো, এক কথায় যদি আমি বলি তাহলে মৌল হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ বিষয়টা কি? বিষয়টা হলো, আমরা যদি বাস্তব জীবনে দেখি যে আমাদের আশেপাশে কিন্তু সবকিছুই পদার্থ। তুমি একটা পদার্থ, আমি একটা পদার্থ, আমি যে পানি খাই সে একটা পদার্থ। তাহলে আমি যদি বলি আমি নিজেকে কি দিয়ে মাপি, আমি নিজেকে মাপি হচ্ছে কি, ধরো আমি ভর দিয়ে মাপি। পানি যে খাই ওকে আমি আয়তন দিয়ে মাপি। তারপর আমাদের কি, ধরো আমাদের ধরো আমি ভাত খাইতেছি, কতটুকু ভাত খাইতেছি, বা ধরো আমি আম খাইতেছি, কয়টা আম খাইতেছি, সংখ্যা দিয়ে মাপি। তো আরেকটা নতুন টার্ম এরকম সেম টু সেম আরেকটা টার্ম, এটা হচ্ছে আমাদের মোল। মোল যেটা আমাদের কি রসায়নে বিশেষ করে ইউজ করা হয়, কেমিস্ট্রিতে। দেখো প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা মেজারমেন্টের বিষয়টা নিয়ে আসি। ফিজিক্সে বলো, ফিজিক্সে আমরা বেগ আনি, ভর আনি, আমাদের কি আলোর বেগ নিয়ে আসি, অনেক কিছু নিয়ে আসি। ঠিক আছে? আমরা ম্যাথে যাও, ম্যাথ আমরা ক্ষেত্রফল নিয়ে আসি, আমাদের আয়তন নিয়ে আসি, আমরা অনেক কিছু নিয়ে আসি। ঠিক আছে? কেমিস্ট্রি তো এইভাবে আমাদের কিন্তু মেজারমেন্টটা আরো কি আমাদের অনেক ইম্পর্টেন্ট। কারণ তুমি অল্প একটু এদিক সেদিক মেজারমেন্ট করবা, তোমার এক্সপেরিমেন্ট পুরোপুরি বাতিল, তোমার এক্সপেরিমেন্টের রেজাল্টই আসবে না। তো তোমার পারফেক্টলি তোমার সূক্ষ্মভাবে কিন্তু তোমাকে মেজারমেন্টটা করতে হবে। ওটার জন্য আমাদের কি মেজারমেন্টের এককগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। কিভাবে আমরা ক্যালকুলেট করব ওগুলো নিয়ে ভালোভাবে ধারণা রাখতে হবে। ওই জন্য হচ্ছে কি ধারণা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। ঠিক আছে? তো এখন আমরা মৌল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মৌল বিষয়টা আমাদের ক্লিয়ার হবে দুইটা সংজ্ঞার মাধ্যমে। মৌলের যে কোনো একটা সংজ্ঞা তুমি ইউজ করতে পারো। সর্বপ্রথম আমরা প্রথম সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে? কি বলছে প্রথম সংখ্যাটাতে? যে পরিমাণ পদার্থে 6.023 ইন্টু 10^23 অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মোল ধরা হয়। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, এনএ। এটাকে এনএ দিয়ে প্রকাশ করা হয় 6.023 ইন্টু 10^23। এটা আমরা ইউজ করব কিসের জন্য? এটা আমাদের ইউজ করা ভ্যালিড। ভ্যালিড হচ্ছে আমাদের কিসের জন্য? আমাদের মৌলের পরমাণুর জন্য, অণুর জন্য, আয়নের জন্য, প্রত্যেক ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারবো। এটাই কি বলবে? অ্যাভোগাড্রো নাম্বার অথবা অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? তো এখান থেকে আমি বলতে পারি এই সংজ্ঞা অনুযায়ী কি বলছে, এক পরিমাণ, যে পরিমাণ পদার্থে এতটুকু এতটি কি হয়, অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মোল বলে। এটা দিয়ে আমি কি মিন করতেছে একবার বুঝো। এটা দিয়ে মিন করতেছে, তুমি যদি এক মোল অণু নাও, ওইটাতে থাকবে কি 6.023 ইন্টু 10^23 অণু। তুমি যদি এক মোল পরমাণু নাও, তাহলে ওইটাতে থাকবে কি সেম ভাবে 6.023 ইন্টু 10^23 পরমাণু। তুমি যদি এক মোল আয়ন নাও, আয়ন এক মোল আয়ন নাও, তাহলে কি আমার 6.023 ইন্টু 10^23 আমাদের কি আয়ন থাকবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। অণু কি? অণু হচ্ছে আমাদের কোনগুলা? H2O, নাইট্রোজেন গ্যাস, H2SO4, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি অণু। পরমাণুর কথা যদি বলি, পরমাণু কি আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, এগুলো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আমাদের পরমাণু। আয়নের কথা যদি বলি, সোডিয়াম প্লাস, হাইড্রোজেন হাইড্রোক্সাইড, তারপরে কি এইচ প্লাস, ক্লোরিন মাইনাস, এগুলো সবগুলো আমাদের কি আয়ন। তা আমাদের যখন অণু দিয়ে হিসাব করবে এতটি অণু, যখন পরমাণু দিয়ে হিসাব করবে এতটি পরমাণু, যখন আয়ন দিয়ে হিসাব করবে এতটি আমাদের আয়ন। বিষয়টা ক্লিয়ার? প্রথম সূত্রে প্রথম কি সংজ্ঞাতে কিন্তু আমাদেরকে এটাই মিন করছে। বুঝছো? প্রথম সংখ্যাটা আমাদের কি মিন করছে? এটাই মিন করছে। এখন দেখো, আহ, এখান থেকে আমি কি বলতে পারি, এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমাদের এক মোল
H2O তে আছে 6.023 into 10 to the power 23 টি H2O অণু। কারণ কি H2 একটা অণু, তার মানে 1 মোল H2O তে যতটুকু জয়রা থাকবে, যতটা থাকবে সবগুলো কি আমাদের অণু হবে। 1 মোল H2O তে যতটুকু জয়রা যতটা থাকবে 6.023 into 10 to the 23 থাকবে সবগুলো কি আমার অণু হবে। আমি যদি শুধুমাত্র হাইড্রোজেন নিয়ে বলতাম তাহলে এতটি আমাদের পরমাণু হতো, যদি একটা আয়ন নিতাম তাহলে এতটি আমাদের আয়ন হতো, কিন্তু আমরা এখন একটা অণু নিছি তার মানে এতটি আমাদের অণু। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কি, মোলের প্রথম থেকে আসি। মোল মানে কি, পরিমাপের একক, পদার্থের পরিমাপ একক। তো তুমি ধরো একটা পদার্থ নিছো, পদার্থটার মধ্যে মেজার করে দেখলা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 10 to the 23 অণু আছে ওই পদার্থের মধ্যে, ঠিক আছে। তার মানে তুমি নিছো 1 মোল, ঠিক আছে। 6.023 ইন্টু 10 to the power 23 হিসাব করা কঠিন না? তার মানে কঠিন তো, ঠিক আছে। তার মানে তুমি নিছো 1 মোল, যে পদার্থটা নিছো ওইটা হচ্ছে আমাদের 1 মোল। যদি এটা দ্বিগুণ হয় 2 মোল নিছো, এটা 3 গুণ হয় এটা 3 মোল নিছো, 4 গুণ হলে 4 মোল নিছো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? এর পরের সংজ্ঞাটাতে আসি। পরের সংজ্ঞাটাতে বলছে অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করেন। সেই প্রকাশ করলে সেই প্রকাশক সংখ্যাকে ওই পদার্থের 1 মোল বলে। এটা দিয়ে কি বুঝেছে জানো? ধরো আমি যদি H2O ওর আণবিক ভর বের করি, H এর পারমাণবিক ভর হচ্ছে আমাদের 1, যেহেতু দুইটা আছে 2 into 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 16, তার মানে H2O এর আণবিক ভর হচ্ছে আমাদের 18 গ্রাম, ঠিক আছে। তার মানে আমার মিন করতেছে 1 মোল, সংজ্ঞা অনুযায়ী 1 মোল H2O মিন্স আমার 18 গ্রাম H2O। বুঝতে পারতেছো বিষয়টা কি? বুঝতে পারতেছো? সেম ভাবে আমি যদি বলি 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু হবে আমাদের 16 গ্রাম অক্সিজেন, এটা কিন্তু পরমাণু হবে। এটা কি হবে আমাদের? পরমাণু, এটা কিন্তু অণু হবে। বিষয়টা ক্লিয়ার? যে আমাদের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আমাদের আণবিক ভর। তার মানে 1 মোল H2O অণু মানে হচ্ছে 18 গ্রাম H2O অণু, 1 মোল অক্সিজেন পরমাণু মানে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন পরমাণু। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা একদম সিম্পল একটা জিনিস, এটা ক্লিয়ার না হওয়ার মতো কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলো একটা জিনিসে চলে যাই, যে আমরা প্রথম ডেফিনেশন অনুযায়ী আমি কি পাইছি। ধরো আমরা এক্সাম্পলটা শিফট করে আমরা কার্বন ডাইঅক্সাইডে চলে যাই। ধর আমি প্রথম ডেফিনিশন অনুযায়ী পাইলাম আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 6 মোল অণু। 1 মোল 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন ডাইঅক্সাইড অণু। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে দেখো পরের ডেফিনিশন অনুযায়ী পাইছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 দুগুণে 32, তাহলে আমার টোটাল হচ্ছে 44। এগুলো কিন্তু আমাদের কি মুখস্থ বলতে এইভাবে করে ফেলতে হবে ফার্স্ট। তাহলে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইড, যেহেতু আমাদের কি বলছে 1 মোল, সংজ্ঞাটাতে চলে যাই। সংজ্ঞাটাতে বলছে হচ্ছে কি অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে ওই গ্রাম প্রকাশক সংখ্যাকে ওই পদার্থের 1 মোল বলে। তা আমি প্রকাশ করলাম অণুটার ক্ষেত্রে 44 গ্রাম পাইলাম, তাহলে এই প্রকাশক সংখ্যা অর্থাৎ 44 কে আমি বলবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে এখন দেখো 1 মোল সমান 6.023 10 টু দি পাওয়ার 23 অণু, 1 মোল সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে কি এটা সমান এটা সমান এটা, আর এদিকে 1 মোল 1 মোল সমান, তার মানে এটা সমান এটা না? বলতে পারি। দেখো আমি সমান তুমি, তুমি সমান সজীব, তার মানে আমি সমান সজীব। বুঝতে পারতেছো যে তিনজনের মধ্যে একটা যদি কানেকশন থাকে তাহলে আমি কি বাকি দুইজনের মধ্যে কানেকশন করতে পারতেছি। আমি সমান তুমি, তুমি সমান সজীব, তার মানে তুমি একটা কমন পয়েন্ট।
তুমি সমান যদি আমি হই, তুমি সমান যদি সজীব হয়, তার মানে সজীব সমান আমি। তার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু সমান যদি 6.023 × 10^23 অণু হয়, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান যদি সেম 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান যদি 44 গ্রাম অণু হয়, তার মানে 6 পয়েন্ট কি বলতে পারি, তার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান আমি বলতে পারি 6.023 ইন্টু 10^23 অণু ইজ ইকুয়াল টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু। দেখতে পাচ্ছ, তার মানে আমরা তিনটাই সমান, আমরা তিনজনই কি সমান। আশা করি বুঝতে পারছি। এখানে আমরা কিন্তু গ্রাম এককে ভরটা ইউজ করতেছি, কিন্তু ভরের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই ইউজ করতে পারি। ধরো গ্রাম নিতে পারি, কেজি নিতে পারি, আমরা আবার কি নিতে পারি, মিলিগ্রাম নিতে পারি, টন নিতে পারি। তো এখন কথা হচ্ছে, আমাদের কিন্তু কেমিস্ট্রিতে আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন কিন্তু ছোট ছোট ইউজ করি, তখন আমরা গ্রাম মিলিগ্রামেই থাকি। ম্যাক্সিমাম কেজি, সরি, ম্যাক্সিমাম গেলে আমরা কেজিতে যাব, এর বেশি কিন্তু যাব না। ঠিক আছে, চলো আমরা একটা জিনিস দেখি, একটা কোশ্চেন। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে? একটা জিনিস বলে রাখি, এই পুরা জিনিসটা, এই যে রাসায়নিক গণনা, এটা কিন্তু আমাদের কি ঐকিক নিয়ম, আমাদের কি ঐকিক নিয়ম। তোমরা যদি যারা ঐকিক নিয়মে এক্সপার্ট, তাদের জন্য এটা একদম পান্তাবাদ হবে। আর যারা ঐকিক নিয়মে একটু দুর্বল, তারা ট্রাই করো, শিখে ফেলবা। ঠিক আছে, ঐকিক নিয়ম, পুরো বিষয়টা হচ্ছে ঐকিক নিয়ম। তো আমরা সূত্র দিয়েও মনে রাখতে পারবো, কিন্তু ঐকিক নিয়ম জিনিসটা এমন যে তুমি সূত্র ভুলে গেলেও ম্যাথটা সলভ করে আসতে পারবা। ঐকিক নিয়ম কিন্তু তোমার ভুলবা না, তুমি সূত্র ভুলবা। তো ঐকিক নিয়ম জিনিসটা মনে রাখলে হালকা, হয়তো 5 সেকেন্ড 30 সেকেন্ড বেশি টাইম লাগলো, কিন্তু তুমি ম্যাথটা কি করতে পারবা, ফিল করতে পারবা, সলভ করতে পারবা, কখনো ভুল হবে না। তো এখন দেখো, আমরা যেটা আমাদের মেইন কোর্স, মেইন আমাদের যেটা আমরা শর্ত দাঁড় করাইছি, ওই শর্তটা আমরা লিখে ফেলবো। শর্ত অনুযায়ী কি, শর্ত অনুযায়ী হচ্ছে 1 মোল, ফার্স্ট ফার্স্ট লিখে ফেলি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 6.023 ইন্টু 10^23 অণু, তারপরে আমাদের আবার 40 গ্রাম, 44 গ্রাম, 44 গ্রাম, ঠিক আছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এখন বলছে 5 গ্রাম। তা আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে অণু, অণু আর গ্রামের মধ্যে সম্পর্ক, তার মানে আমাদের এই দুইটা অংশ নিতে হবে। ঠিক আছে, এখানে তো মোলের হিসাব বলে নাই, অণু আর গ্রামের মধ্যে বলছে কত টি, টি বলছে মানে আমাদের সংখ্যা, আর আমাদের গ্রামে হিসাব, তার মানে এই দুইটার মধ্যে আমাদের কানেকশন করতে হবে। সরি, এখান থেকে আমি বলতে পারি, এই লাইন থেকে কি বলতে পারি, এই লাইন থেকে বলতে পারি 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু আছে কত, কয়টা অণু আছে আমাদের, 6.023 ইন্টু 10^23 ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছে 5 গ্রাম, তাহলে 1 গ্রামে আছে কয়টা, 1 গ্রামে আছে হচ্ছে 6.023 ইন্টু 10^23 ডিভাইড বাই 44। তো 5 গ্রাম ইজ ইকুয়াল টু, 5 গ্রামে কয়টা আছে, 5 গ্রামে আছে হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10^23 ডিভাইড বাই 44 ইন্টু 5। তো এখান থেকে আমার অ্যান্সার আসবে কত, এখান থেকে আমার অ্যান্সার আমি যদি ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর করলে আমার আসতেছে 6.84 ইন্টু 10^22 টি কার্বন ডাইঅক্সাইড অণু। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের 44 গ্রামে আসা হচ্ছে, আমরা জানি কি 6.023 10^23, তাহলে আমরা 5 গ্রামে বের করে ফেলছি। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখান থেকে আমরা দেখো, এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট সূত্র ইউজ করতে পারবো। কিভাবে, সূত্রের কথা যদি বলি, দেখো এখানে কি আছে, এখানে এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এখান থেকে আমি বলতে পারি যে ধরো
আচ্ছা, এটা আমরা পরে আসতেছি, আমরা পরে আরো সূত্র ডিরাইভ করবো, তখন ডিরেক্ট পড়াইলে বুঝতে পারবে, এখন হঠাৎ করে পড়াইলে বুঝবা না। আচ্ছা আসো সামনে যাই। এখান থেকে কি বলছে, এক মোল, একটা কোশ্চেন, এক মোল সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম, এক মোল সোডিয়াম ক্লোরাইড সমান আমার কি কত গ্রাম। এখন দেখো, এক মোল সোডিয়াম ক্লোরাইড অনুযায়ী, সরি 6 মোল, 6 মোল, 6 মোল সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কত গ্রাম। এখন দেখো এক মোল কত হওয়ার কথা, এক মোল হওয়ার কথা কোথা থেকে বের করব, আমাদের 2 নাম্বার সংখ্যা থেকে বের করব। 2 নাম্বার শর্তটাতে কি ছিল, 2 নাম্বার শর্ত বাদ দাও, আমরা যেটা, আচ্ছা 2 নাম্বার শর্ত ছিল এক মোল সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু হবে আমাদের আণবিক ভর, ওরা আণবিক ভর কত, সোডিয়ামের জন্য হচ্ছে আমাদের 23, ক্লোরিনের জন্য হচ্ছে আমাদের 35.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমার দেখো এক মোল NaCl ইজ ইকুয়াল টু 58.5 গ্রাম। সুতরাং 6 মোল NaCl ইজ ইকুয়াল টু 6 ইন্টু 58.5 গ্রাম, এটা আসতেছে আমার 351 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো আণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়টা কিন্তু একদম ইজি একটা জিনিস, তুমি যদি সবগুলোর পারমাণবিক ভর মনে রাখতে পারো, তুমি ইজিলি কি আণবিক ভর বের করতে পারবা। আমাদের কিছু ইম্পর্টেন্ট আণবিক ভর আছে, ইম্পর্টেন্ট গুলা আমাদের কিন্তু মানে এত এত ম্যাথে আসে যে আমরা মুখস্থ করে ফেলি, মানে মানগুলা সব মুখস্থ হয়ে যায়। ধরো আমার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান কত, দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে গিয়ে ওরা আণবিক ভর যদি বের করি, মানে আমাদের আণবিক ভরটা বের করবো, ক্যালসিয়াম হচ্ছে কি আমাদের, ক্যালসিয়ামের জন্য হচ্ছে আমাদের ক্যালসিয়ামের 40 আর কার্বনের 12 আর অক্সিজেনের 16, তো টোটাল আমার কত হবে, টোটাল আমার হবে 100 গ্রাম, 100 গ্রাম মুখস্থ হয়ে যাবে। তো সেম ভাবে তুমি যদি 1 মোল H2O এর জন্য বলো, H2O এর জন্য আমরা জানি 18 গ্রাম। তারপরে 1 মোল সোডিয়াম কার্বনেটের জন্য বলো, সোডিয়াম কার্বনেটের জন্য যদি বের করো তাহলে তুমি পাবা 106 গ্রাম। তুমি যদি 1 মোল H2SO4 এর জন্য বলো, তুমি যদি বের করো পাবা হচ্ছে 98 গ্রাম। তারপরে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমরা একটু আগে করলাম, ওটার জন্য হবে আমাদের 40 গ্রাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের বিভিন্ন আণবিক ভর কিন্তু আমরা বের করতে পারবো ওর পারমাণবিক ভর ইউজ করে, কি ইউজ করে, ওর পারমাণবিক ভর ইউজ করে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল নেই যেটা আমাদের বইয়ের মধ্যে আছে, ওটা হচ্ছে যে আমাদের এক্সাম্পল কপার সালফেট, পেনটা ঝামেলা করতেছে, কপার সালফেট 5 অণু পানি। তো এটার যদি আমি পারমাণবিক আণবিক ভর বের করব, ঠিক আছে, তো আণবিক ভর বের করব যখন এটা কি হবে, টোটালটা বের করব। কপার একটা আছে, কপার কপার একটা মানে আমার কত, 63.5, কপারের জন্য পারমাণবিক ভর 63.5। তারপর আছে আমার সালফার, সালফার কয়টা আছে, সালফার একটা আছে, সালফারের জন্য হচ্ছে 32। তারপরে পারমাণবিক ভর 32, তা অক্সিজেন আছে 4টা, 16 গুণ 4 প্লাস আমার পানির জন্য কত, এই যে পানির জন্য আমার 18, পানি আছে কয়টা, 5টা, তাহলে 18 গুণ 5, টোটাল আমার আসবে 249.5। তাহলে এটা হচ্ছে আমার কার, কপার সালফেট 5 অণু পানির আণবিক ভর। তার মানে 1 মোল কপার সালফেট 5 অণু পানি ইজ ইকুয়াল টু 249.5 গ্রাম কপার সালফেট 5 অণু পানি। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। চল আমরা পরের সেগমেন্টে চলে যাই। তো এখন আসবে আমাদের মোলার আয়তন। মোলার আয়তন জিনিসটা কি, মোলার আয়তন জিনিসটা যদি সংজ্ঞাতে বলি, সংজ্ঞাতে
যদি হিসাব করি তাহলে সংজ্ঞাতে হবে যে কোনো পদার্থের 1 মোল যে পরিমাণ জায়গা দখল করে, যে পরিমাণ জায়গা দখল করে, জায়গা দখল করে মানে কি? জায়গা দখল করে মানে হচ্ছে আমাদের আহ, জায়গা দখল করে মানে হচ্ছে আমাদের আয়তন। তাহলে 1 মোল যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই পদার্থের মোলার আয়তন বলে। ঠিক আছে, আয়তনের কথাই বলতে হবে, তো আয়তন যে পরিমাণ জায়গা, জায়গা মানে আমার আয়তন। তাহলে আহ, দেখো এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার। সেম ভাবে এসটিপিতে 1 মোল অক্সিজেনের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ এটা তোমার মানে এটা ফিক্স, তুমি এটা এসটিপিতে তুমি একটা গ্যাসের আয়তন তোমার ফিক্স। তুমি কোনো একটা পদার্থের আমাদের আয়তনটা আমাদের কি ফিক্স। এসটিপি মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, তো এটার এখানে টেম্পারেচারটা হচ্ছে আমাদের এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস আমাদের 273 আর প্রেশারটা হচ্ছে আমাদের 1 atm। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এটা হচ্ছে কি ওএসটিপিতে আমাদের 1 মোল অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের জন্য মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আর 1 মোল কারণ কি সংজ্ঞাতে দেখো, সংজ্ঞাতে কি বলছে, কোনো পদার্থের 1 মোল যে পরিমাণ জায়গা দখল করে। তুমি যদি এসটিপি, এসটিপি মানে হচ্ছে তোমার যখন টেম্পারেচার হবে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার হবে 1 atm, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড জায়গা দখল করবে 22.4 লিটার। তার মানে ওর মোলার আয়তন আমার 22.4 লিটার। সেম ভাবে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm চাপে আমাদের অক্সিজেন 22.4 লিটার আয়তন দখল করবে। তার মানে আমাদের অক্সিজেনের মোলার আয়তন হচ্ছে আমাদের কত? 22.4 লিটার। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা সামনের দিকে যাই। তো এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু বলতে পারি 22.4 লিটার। তারপরে 1 মোল নাইট্রোজেন নিয়েও যদি বলি তাহলেও পাবে 22.4 লিটার। এখন দেখো আমরা একটা নতুন শর্ত পাইছি, ঠিক আছে, এই মোলার আয়তন সংজ্ঞা থেকে। তো শর্তটা কি? আমাদের এই শর্তটা হচ্ছে পূর্বের শর্ত ছিল কি? পূর্বের শর্ত ছিল আমাদের, কালারটা চেঞ্জ করে নিই। পূর্বের শর্ত ছিল 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 অণু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু। নতুন করে কোনটা অ্যাড হয়েছে? নতুন করে অ্যাড হয়েছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 22.4 লিটার। ঠিক আছে, তো এখন আমাদের নিউলি অ্যাডেড শর্ত এটা। এখন দেখো 1 মোল সমান যদি এটা হয়, এটা হয়, তাহলে 1 মোল সমান যদি আবার এটা হয়, তার মানে 1 মোল সমান আমাদের চারটাই 1 মোল। তাহলে আমাদের নিউলি আমরা ডিরাইভ করা যে শর্তটা পাবো সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 অণু। যে কোনো ম্যাথ দিবে তুমি এই শর্তটা ফার্স্টে লিখে ফেলবা, তাহলে তুমি একটা থেকে আরেকটা যেতে পারবা। যখন তোমার অণু থেকে পরমাণু বের করতে পারবে, অণু থেকে কি গ্রাম বের করতে পারবে, বের করে ফেলবা। গ্রাম থেকে লিটার বের করতে পারবে, বের করে ফেলবা। মোল থেকে লিটার বের করতে পারবে, বের করে ফেলবা। মোল থেকে অণু বের করতে পারবে, বের করে ফেলবা। মানে তুমি চারটা থেকে চারটা যেতে পারবা। দেখো এটা সমান হচ্ছে 44 গ্রাম অক্সিজেন, আবার এটা সমান হচ্ছে আমাদের 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, সরি অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড। তো এখন এখান থেকে তুমি কি করতে পারবা জানো? এখান থেকে তুমি 12 ধরনের কোশ্চেন করতে পারবা।
12টা টাইপের কোশ্চেন করতে পারবা, বুঝতে পারতেছো? 12টা টাইপের প্রশ্ন তুমি জাস্ট এই একটা লাইন যদি মনে রাখো তুমি সলভ করে ফেলতে পারবা। 12টা টাইপের কোশ্চেন জাস্ট সলভ, জাস্ট একটা লাইন দিয়ে সলভ। আমরা ঐকিক নিয়ম আর এই একটা লাইন, এই দুইটা অস্ত্র নিয়ে নামবো, 12টা টাইপের কোশ্চেন সলভ করবো ফাস্ট এন্ড একদম ফিউরিয়াসের মতো, ঠিক আছে? তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি। যে আমাদের কি বলছে, 1.5 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি সালফার, সালফার অক্সাইডের ভর কত? সালফার অক্সাইডের তো এখন দেখো আমাদের ওই শর্ত অনুযায়ী, দেখো এই শর্তটা মাথায় রাখবা। এটা এটা অনুযায়ী আমাদের কি হবে, এটা থেকে আমাদের এখন কি বলছে, আমাদের ভর, তার মানে আমার গ্রামের সাথে আর লিটারের তুলনা, ঠিক আছে? গ্রামের সাথে আমাদের কার, লিটারের তুলনা। তো এখন দেখো তার মানে আমার এখানে কি হবে, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের আমাদের গ্রাম কত? সালফারের জন্য 32 প্লাস 32, অক্সিজেন দুইটা যেহেতু 32, 64 গ্রাম। তার মানে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত লিটার, 22.4 লিটার। কারণ এসটিপিতে সালফার ডাইঅক্সাইডেরও 22.4 লিটার আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার, ঠিক আছে? এখন দেখো 22.4 লিটার, তা আমাদের কি বলছে 1.5 লিটার কত গ্রাম, ঠিক আছে? তাহলে আমি জানি 22.4 লিটার হচ্ছে গিয়ে আমাদের কত গ্রাম, 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড। সুতরাং 1.5 লিটারে 64 ইন্টু 1.5 ডিভাইড বাই 22.4 কত গ্রাম? এখান থেকে আমার আসবে 4.28। দেখছো, জাস্ট একটা আমাদের ওই যে আমাদের শর্তটা আর জাস্ট আমার ঐকিক নিয়ম যেগুলো আমরা অনেক আগে পড়ে আসছি, আমাদের কি ছোটবেলা থেকে আমরা পড়তেছি, সলভ করে ফেললাম একটা ম্যাথ। আমরা কিন্তু এত বেসিক যাই না, কিন্তু তাও সলভ করে ফেললাম। এরপরে দেখো গ্রাম থেকে, এত গ্রাম থেকে মোল, গ্রাম থেকে মোল, তাহলে আমরা জানি 1 মোল হচ্ছে আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা আমরা এই কোশ্চেনটা আগে সলভ করি, আমাদের ওই ওই পাশের H2O ওয়ালাটা আগে সলভ করি, এটা একটু পরে আসতেছি। ধরো আমাদের H2O, তাহলে আমাকে এখানে কি বলছে, গ্রাম থেকে মোলে যেতে হবে, ঠিক আছে? তাহলে 1 মোল সমান হচ্ছে আমাদের 18 গ্রাম H2O, 1 মোল H2O। তাহলে আমার এখান থেকে গ্রাম থেকে মোল, তাহলে এই পাশে গ্রাম নিব, 18 গ্রাম H2O 1 মোল, সুতরাং 5 গ্রাম H2O তে আছে কয়টা, 5/18 মোল। তো এখান থেকে আমার অ্যান্সার আসবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই 5 গ্রাম মানে কি আর এই 18 গ্রাম মানে কি? এই 18 গ্রাম মানে হচ্ছে আমার ওর আণবিক ভর, আর এই 5 গ্রাম মানে হচ্ছে আমাদের প্রদত্ত ভর, প্রদত্ত, দেখো এটা আমাদের এখানে দেওয়া আছে। প্রদত্ত ভরকে যদি ডাব্লিউ দিয়ে আমি মেনশন করি আর আণবিক ভরকে যদি আমি এম দিয়ে মেনশন করি, তাহলে আমি এখান থেকে একটা সূত্র পাই। সূত্রটা হচ্ছে আমাদের মোল সংখ্যা সমান সমান W/m। এখানে হচ্ছে মোল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত ভর, এটা হচ্ছে আমাদের আণবিক। দেখছো, একটা আমার ওই কি নিয়মে করতেছি, কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, সূত্র দিয়েও কিন্তু আমরা করতে পারবো। তার মানে বলছে মোল সংখ্যা সমান সমান W/m, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি দেখো এই ম্যাথ দুইটা আমরা কিভাবে করব, তাহলে এই দুইটাতে আমরা কি বের করতে, মোল বের করতে, মোল সংখ্যা বের করতে। তাহলে n সমান W/m, সূত্র যদি ফালাই তাহলে আমার W আছে 180 আর m কত, 44। দেখছো একদম ইজি, 4.0। এটা কিন্তু আমি চাইলে কি ওই নিয়মে করতে পারতাম যেটা আমি আগের ম্যাথে করছি।
ওই ঐকিক নিয়ম থেকেই আমি সূত্রটা বের করছি, ঠিক আছে। এখানেও মোল বের করতে বলছে, ডব্লিউ এম সমান ডব্লিউ বাই এম। ডব্লিউ দেওয়া আছে কত, 10 গ্রাম, আর আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40 হচ্ছে ওর আণবিক ভর, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 0.25 মোল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, একদম সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারবা। তো আমরা এই এখন আমরা এন সমান কি পাইলাম, ডাব্লিউ বাই এম পাইছি। সেম ভাবে আমরা এন সমান কিন্তু আরেকটা যে সূত্র পাবো এইভাবে, আমি যদি ম্যাথ করি, ধরা যায় আমি একটা এক্সাম্পল, কি এক্সাম্পল নেওয়া যায়, আচ্ছা আপাতত এক্সাম্পল না নেই, তবে চাইলে কিন্তু এরকম তুমি বের করতে পারবা যে আরেকটা সূত্র হচ্ছে ভি বাই 22.4, এন সমান মূল সংখ্যা সমান, আরেকটা হচ্ছে কি এন সমান এন বাই এন এ। আচ্ছা এই তুমি এখন বলতে পারো যে ভাই সূত্রগুলো কিভাবে আসলো, সূত্রগুলো কিভাবে আসছে, এই সূত্রটা কিভাবে আসছে দেখাইছিলা, এই যে এটা এন সমান ডাব্লিউ বাই এম, সেম ভাবে ওগুলো আসে, ঠিক আছে, সেম ভাবে কি আমার ওগুলাও আসে। তুমি যদি ওই কি নিয়ম করো দেখবা যে সেম ভাবে তুমি ওগুলা বের করতে পারতেছো, ঠিক আছে। তুমি যদি বলো যে আমাদের কি বলে 5 লিটার কার্বন ডাইঅক্সাইড কত মোল, কত মোল, তা আমি বলতে পারি যে আমাদের 22.4 লিটার হচ্ছে, 22.4 লিটার হচ্ছে আমাদের 1 মোল। তো সুতরাং 5 লিটার হচ্ছে আমাদের 5/22.4। তো এখন দেখো এই 5টা হচ্ছে আমাদের প্রদত্ত আয়তন, প্রদত্ত প্রদত্ত আয়তন, আর এটা হচ্ছে আমাদের এই 22.4, দেখো ভি হবে আমাদের এখানে প্রদত্ত, আর এটা হবে আমাদের 22.4, তো আমাদের কি এসটিপিতে, সূত্রটা কি আমাদের এসটিপির জন্য, ঠিক আছে, মাথা রাখবা। এখন দেখো আমার পেনটা এত ঝামেলা করতেছে। আসছে। তো এখন দেখো সেম ভাবে তুমি এটাও বের করতে পারবা যে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কিভাবে আসবে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র পাইলাম এন সমান কি, এন সমান ডাব্লিউ বাই এম, এন সমান ভি বাই 22.4, এন সমান এন বাই এন এ। তাহলে আমি যে কোনো একটা জানবো, আমি অপরগুলো বের করতে পারবো, এটা মাথা রাখবা। এই সূত্রটা কিন্তু আমাদের কি কাজে লাগবে, ঐকিক নিয়ম দিয়ে করতে পারবো, এই সূত্র দিয়েও কি করতে পারবো, এটা আমাদের এসসিতে লাগবে, এইচএসসিতে লাগবে, প্রত্যেকটা সেক্টরে লাগবে, এসএসসি এইচএসসি সব জায়গায় লাগবে। তুমি ঐকিক নিয়ম দিয়ে করতে পারো আর সূত্রগুলো মনে রাখতে পারো চাইলে। এখন দেখো তুমি যদি ওদের মধ্যে সম্পর্ক করতে পারো, ওদের মধ্যে চাইলে করতে পারো, চাইলে তুমি এই দুইজনের মধ্যে, যেহেতু ও সমান ও, ও সমান ও, তার মানে ওরা দুজনও সমান। তুমি যদি এখানে ভি জানো তারপর এম জানো, তাহলে তুমি ডাব্লিউ বের করতে পারবা, ঠিক আছে। কিভাবে বের করতে পারবা সামনে আমরা দেখবো। তো এরপরে ধরো তুমি যদি বি বাই, এখানে তুমি যদি যে কোনো একটা জানো, কারণ এখানে তুমি অ্যাভোগাড্রো সংখ্যাও জানো, 22.4টাও জানো, তুমি যদি ভি ভি জানো অথবা এন জানো, তাহলে তুমি অপরটা বের করতে, অথবা বি বের করতে পারবা অথবা এন বের করতে পারবা, ঠিক আছে। তো ম্যাথগুলো যখন আসবে আমরা তখন দেখবো। তো এখন সামনে যাই। এখন আমার হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ জিনিসটা কি, মোলার দ্রবণ যদি আমি সংজ্ঞাতে বলি, সংজ্ঞা দিয়ে যদি বলি, 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব থাকে, কি বলছে দেখো, 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব থাকে, দ্রব দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণকে মোলা দ্রবণ বলবো, ওই দ্রবণকে কি বলবো, মোলা দ্রবণ বলবো। এখন দেখো দ্রবণ কি, ধর আমি একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে আমার পানি আছে, কি আছে, পানি আছে। এই পানিটা হচ্ছে আমাদের দ্রাবক, ঠিক আছে। এরপর আমি একটা বাটিতে লবণ নিলাম, যেটা আমি এই পানির মধ্যে দিব, এইটা হচ্ছে আমাদের দ্রব। এখন আমি এই লবণটারে দিলাম এই পানির মধ্যে, ঠিক আছে। এই লবণটারে যখন পানির মধ্যে দিলাম,
তখন টেস্ট টিউবে এই হাল হইল যে পানি আছে, পানির মধ্যে লবণটাও আছে মিক্স। তাহলে এখন কি তৈরি হলো এখানে? এখানে আমার তৈরি হলো দ্রবণ। তাহলে বুঝতে পারতেছো, একটা হচ্ছে দ্রব, একটা হচ্ছে দ্রাবক। দ্রব আর দ্রাবক যোগ হয়ে আমার তৈরি হয় দ্রবণ। তাহলে এই যে 1 লিটার, এটা হচ্ছে আমাদের কি দ্রাবক। এই যে 1 মোল, এটা হচ্ছে আমাদের কি দ্রব। তৈরি করবে কি আমার দ্রবণ। যে দ্রবণটা যদি এখন কি 1 লিটারে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলবো মোলার দ্রবণ। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাকে ধরো আমি 2টা টেস্ট টিউব দিলাম, সেম জিনিস প্রায়। এখন তোমাকে বের করতে বলতাম, এখানে ধরো আমি 1 মোল দিছি আর 2 লিটার পানি দিছি, এখানেও 1 মোল দিছি অথবা 2 মোল দিছি, এখানেও 2 লিটার পানি দিছি, যাও এখানে 3 লিটার পানি দিছি। এখন তোমাকে বললাম যে তুমি কোনটা ঘাড় দ্রবণ আর কোনটা লঘু অথবা পাতলা দ্রবণ, তোমাকে আমি বের করতে বললাম। বের করতে পারবা? এখন দেখো, মোল আর লিটার দিয়ে যদি আমার এমন হয় 1 মোল দেই, দুইটা ক্ষেত্রে কি 1 মোল নিছি, দুইটা ক্ষেত্রে 1 মোল দিছি, একটার ক্ষেত্রে 1 লিটার নিছি, আরটাতে হাফ লিটার নিছি। তাহলে আমি বলতে পারবো যেখানে পানি বেশি ওটা হচ্ছে আমার পাতলা, যেটাতে পানি কম ওটা হচ্ছে আমাদের লঘু, সরি ওটা হচ্ছে আমাদের ঘাড়। আবার আমি যদি এমন করি যে তোমাকে কি করলাম, এখানে 2 মোল দিলাম, এখানে দিলাম 1 মোলই, তখন তোমায় কি বলবো? তখন তুমি চিন্তা করবা যে 2 মোল দিলেই কিন্তু দ্রব বাড়তেছে। দ্রব বাড়তেছে মানে কিন্তু ঘন হবে। ঘন হবে মানে তোমার লঘুটা চলে যাবে, তোমার কি হবে গাঢ় হবে। তাহলে কিন্তু এদিক থেকে এটাও কিন্তু গাঢ় হইতেও পারে, কিন্তু এটারও কিন্তু আমার আয়তন কম, এটাও গাঢ় হইতেও পারে। তাহলে কিন্তু আমি গাঢ় পাতলা আমাদের মোল সংখ্যা আর আয়তন দিয়ে এক্স্যাক্টলি ডিফাইন করতে পারতেছি না। তাহলে কোনটা গাঢ় দ্রবণ কোনটা পাতলা দ্রবণ এটা ডিফাইন করার জন্য আমাদের নতুন একজন আসবে, সেটা হবে ঘনমাত্রা অথবা মোলারিটি। তো এটা কি, এটা হচ্ছে গিয়ে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই ওই দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা বলে। 1 লিটার ফিক্স করে দিছে, 1 লিটার ফিক্স করছে মানে ভি, আয়তন ইজ ইকুয়াল টু 1 লিটার। ঠিক আছে, আর ওই দ্রবণের মোলারিটি বলে, তার মানে আমাদের মোল যেটা হবে ওইটাই হবে আমার ঘনমাত্রা। তো এখান থেকে আমাদের ঘনমাত্রার যে সূত্রটা আসে সেটা হচ্ছে S ইকুয়াল টু N/V। সূত্রটা কি দেখছো? এখান থেকে আমাদের সূত্রটা আসছে সেটা হচ্ছে আমাদের S ইকুয়াল টু N/V। কারণ দেখো, এই ভিটা যদি আমার 1 লিটার হয়ে যায় তাহলে S ইকুয়াল টু N, তাহলে হচ্ছে যত মোল থাকবে ওইটাই হবে আমার কি ঘনমাত্রা। দেখো এখন যদি মোল সংখ্যা যদি আমার 1 হয়, ঘনমাত্রাও আমার 1 হবে। মোল সংখ্যা 2 হলে ঘনমাত্রা 2 হবে। যেহেতু আমাদের V1, দেখ বুঝছো সূত্রটা কিভাবে আসছে? যেহেতু আমাদের সংখ্যাটা থেকে কিন্তু সূত্রটা আসছে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। 1 লিটার যেহেতু ফিক্স, তাহলে আমাদের ভিটা চলে গেছে, তার মানে এস সমান এন হয়ে যাচ্ছে, কারণ ভি সমান 1। তাহলে তোমার মোল সংখ্যা যেটা ওটাই তোমার ঘনমাত্রা। এখন দেখো, এই যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, ঠিক আছে, এখন আমি ওর ঘনমাত্রা বের করব। কিভাবে বের করব? এস সমান N/V। তো এন হচ্ছে আমাদের 1, সোডিয়াম হাইড্রোক্সাইড আছেও 1 লিটার, তার মানে আমার ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে ওর ঘনমাত্রা হচ্ছে কত? আমার ওর ঘনমাত্রা হচ্ছে 1 মোল, 1 মোলার NaOH। কারণ ঘনমাত্রা একক হচ্ছে আমার কি মোলার, এম দিয়ে, ঠিক আছে, একক মোলার, এম দিয়ে প্রকাশ করে। মোলারিটির একক হচ্ছে এম দিয়ে প্রকাশ করে, মোলার। এরপর যদি আমি এরারটা বের করি, এখানে দেখো গ্রাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে,
দেখো একটা জিনিস, ওই যে আমরা একটা সূত্র পড়ছি, আমরা এখন বের করব আমার এন বাই বি লাগবে না, এ সমান এন বাই বি। তাহলে এন বের করতে হবে, 40 গ্রাম দেওয়া আছে, ডাব্লিউ বাই এম। এই যে আমরা একটু আগে সূত্রটা পড়ছি, কই, এই যে আমাদের ডাব্লিউ বাই এম। তাহলে আমরা এটা ইউজ করব, ডাব্লিউ সমান হচ্ছে যেটা আমাদের প্রদত্ত 40 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন আহ, আণবিক ভর হচ্ছে আমাদের 44। তাহলে আমার মোল সংখ্যা আসতেছে কত? মোল সংখ্যা আসতেছে হচ্ছে আমাদের, মোল সংখ্যা যেটাই আসুক, যদি আমি এটা বসাই দিই, 40/44 ডিভাইড বাই আয়তন হচ্ছে 2 লিটার। তো আয়তন 2 লিটার হলে আহ, আমি যদি এটা ক্যালকুলেটর করি, 44 ডিভাইড বাই 2, তো আমার আসতেছে প্রায় 0.45 মোলার। তার মানে আমার এটা হচ্ছে কি, এইটার ঘনমাত্রা হচ্ছে 0.45 মোলার। সেম ভাবে এটার ক্ষেত্রেও যদি দেখি, তাহলে আমি কি বলতে পারবো, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, তাহলে 80 বাই, যেহেতু 80 হচ্ছে কি ডব্লিউ, ডব্লিউ বাই কত আমাদের 40, আচ্ছা সরি সরি সরি, কি করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তো আমাদের কি আণবিক ভর কত আমাদের 40, 40, তাহলে এটা হবে 1। তাহলে আমাদের এটাও আসতেছে 40, তাহলে এটা আসতেছে 0.5 মোলার। তাহলে আমার এটাও আসবে 0.5 মোলার। তারপর দেখো এখানে ক্ষেত্রে 80 আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 ডিভাইডেড বাই 1। তো আমার আসতেছে কত, 40 দিয়ে যদি 80-কে ভাগ দেই, তাহলে হচ্ছে গিয়ে আমার আসতেছে 2 মোলার। তাহলে আমার এটা হবে 2 মোলার ঘনমাত্রা, ওর ঘনমাত্রা কত, 2 মোলার। তো সেম ভাবে আমি যদি H2SO4 এর দেখি, আহ, ওর যদি ঘনমাত্রা বের করি, আমার আসবে হচ্ছে গিয়ে প্রদত্ত ভর হচ্ছে 98, আর H2SO4 এর আমাদের আণবিক ভরও 98 আমরা পড়ছি, আর লিটার আছে 1 লিটার। তাহলে আমার আসবে 1 মোলার। তো এটা হবে 1 মোলার H2SO4। এখন দেখো, এই যে বললাম কোনটা পাতলা কোনটা ঘাড়ো, আমরা কিন্তু আয়তন আর ঘনমাত্রা দিয়ে, সরি আয়তন আর মোলারিটি, মোল সংখ্যা দিয়ে ডিফাইন করতে পারতেছিলাম না। এখন কিন্তু আমি ঘনমাত্রা দিয়ে ডিফাইন করতে পারবো। সোডিয়াম হাইড্রোক্সাইডের সবচেয়ে ঘন কোনটা, 2 মোলার, যেটা এটা হচ্ছে সবচেয়ে ঘন। সবচেয়ে হালকা কোনটা, সবচেয়ে পাতলা হচ্ছে 0.5, যেটা এটা হচ্ছে সবচেয়ে পাতলা। বুঝতে পারতেছো? সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার নিছি, 2 মোলার নিছি, 0.5 মোলার নিছি। তো এটার মধ্যে সবচেয়ে ঘন কোনটা, সবচেয়ে গাঢ় হচ্ছে আমাদের যেটা 2 মোলার। সবচেয়ে পাতলা অথবা সবচেয়ে লঘু হচ্ছে 0.5 মোলার। ঠিক আছে? তো এখনো কিন্তু আমরা আয়তন আর মোল সংখ্যা লাগতেছে না, ওদেরকে ইউজ করে আমি কি ঘনমাত্রা বের করছি, আর ঘনমাত্রা থেকে আমি বলতে পারবো কোনটা লঘু আর কোনটা গাঢ়। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দেখো এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে, 1 মোলার দ্রবণ মানে হচ্ছে আমার 1 মোলার দ্রবণ মানে হচ্ছে এটাকে আমরা বলি 1 মোলার দ্রবণ। 0.5 হলে হচ্ছে গিয়ে 0.5 মোলার হলে এটাকে আমরা বলি সেমি মোলার। 0.1 হলে এটাকে আমরা বলি ডেসিমোলার। আর 0.01 হলে আমরা বলি সেন্টিমোলার। এটা একটু মনে রাখতে হবে, কারণ প্রশ্নে আমাদের বলে দিবে 1 ডেসিমোলার, 1 সেন্টিমোলার, 1 সেমিমোলার, তখন তুমি বুঝতে হবে ওর ঘনমাত্রা। যদি আমার প্রশ্নে বলে 1 সেমিমোলার NaOH, তাহলে তোমার বুঝতে হবে ঘনমাত্রা S=, হচ্ছে 0.5 মোলার। বুঝতে পারতেছো? এই জন্য এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আহ, তো এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র ডিরাইভ করতে পারি।
সূত্রটা হচ্ছে কি, ধরো এটা সমান কি পাইছি আমরা, এন বাই ভি। এটা হচ্ছে আমাদের কি মোল সংখ্যা, এটা হচ্ছে আমাদের আয়তন। এটা কিন্তু আমাদের লিটারে থাকতে হবে, খেয়াল রাখবা। তো এখন এখান থেকে আমরা এন এর জায়গায় যদি আমি বসাই, এই যে একটু আগে যেটা করছি, এন এর জায়গায় কি বসাইছিলাম, ডাব্লিউ বাই এম। তো এন এর জায়গায় যদি ডাব্লিউ বাই এম বসাই বাই ভি, এখান থেকে আমি কি পাই, ডাব্লিউ বাই এম বি। তো এখান থেকে আমি আরেকটা জিনিস পাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি, যেখানে কিন্তু ভি লিটারে ভি লিটারে মাথা রাখতে হবে। তাহলে এখান থেকে একটা সূত্র পাইলাম যে আমি, আমার কাছে কিন্তু ঘনমাত্রা, মোল আর ঘনমাত্রা আর আণবিক ভর, তো আণবিক ভর তো জানবই, আর আয়তন জানা থাকলে আমি কি করতে পারবো, ওর প্রদত্ত আয়তনটা, প্রদত্ত গ্রাম এককে ওর পরিমাপটা বের করতে পারবো। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছো যে আমাদের কিভাবে আমরা ডাব্লিউ সমান এস এম বি পাইছি। এখন আসো এককের কারিশমা। এককের কারিশমা বিষয়টা কি তেমন কিছু না। ধরো আয়তনের একক, আমাদের মানে বিভিন্ন এককে অনেক সময় ম্যাথ করতে দেয়, যেটা আমাদের এখন বেসিকের থেকে জেনে রাখলে আমি এটা ফিজিক্স ইউজ করতে পারবো, আমাদের এইচএসসিতে ইউজ করতে পারবো। ঠিক আছে, আয়তন হচ্ছে আমাদের ভি। ওকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। ধরো লিটার, মিলিলিটার, সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব, মিটার কিউব, এগুলো সবগুলো কিন্তু আমাদের আয়তন প্রকাশক একক। ঠিক আছে, এগুলো সবগুলা দিয়ে কি করতে পারবো, আমরা আয়তন প্রকাশ করতে পারবো। তো এখন দেখো আমাদের আহ, ধরো কি বললাম, 250 ml। 250 ml মানে হচ্ছে কি 250 ডিভাইডেড বাই 1000 লিটার। এটাকে আমরা বলতে পারি 0.25 লিটার। ঠিক আছে, এরপর দেখো 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে আমাদের 1 ml। তার মানে ml যেটা আমাদের সেন্টিমিটার কিউবই ওইটা। তার মানে 250 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 0.25 লিটার। অর্থাৎ আমাদের এক 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার। বুঝছো, এটা একটা সেন্টিমিটার গেল, মিলিমিটার গেল, কারণ সেন্টিমিটার কিউব গেল আর মিলিলিটার গেল, মিলিলিটার দুইটাই সেম জিনিস। সেন্টিমিটারকে কিন্তু আমরা সিসি দিয়েও বলে, সিসি দিয়েও প্রকাশ করে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতে পারি যে 100 সিসি মানে হচ্ছে আমাদের 100 ml, মানে হচ্ছে আমাদের 0.1 লিটার। আশা করি বিষয়টা ক্লিয়ার রাখবা। এটা আমাদের অনেক সময় কনফিউশন হয় যে সেন্টিমিটার কিউব দিলে ভয় পাই জায়গা, কিন্তু এটা মানে সেন্টিমিটার কিউব মানে কিন্তু আমাদের মিলিলিটার, আর মিলিলিটার থেকে লিটার নিতে তো আমরা জানি। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চল আমরা এখন সামনের দিকে ফরওয়ার্ড হই। একটা ম্যাথ আছে এখানে, ম্যাথটা আমরা সলভ করব। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এ পাত্র আর বি পাত্রের মধ্যে কি ঘনমাত্রা একই কিনা। তো চল আমরা সলভ করে ফেলি, এটা ফার্স্ট ফার্স্ট করে সলভ করব। যে এ পাত্রে ঘনমাত্রা বের করতে বললে এর জন্য আমরা জানি এন বাই বি। এন দেওয়া আছে কত আমাদের, আচ্ছা এন তো দেওয়া নাই, আমরা জানি আরেকটা সূত্র কি পড়ছি, ডব্লিউ বাই এম বি। তো ডব্লিউ দেওয়া আছে 20 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের আণবিক ভর হচ্ছে 40, আর হচ্ছে লিটার হচ্ছে 2 লিটার। তাহলে 20 দিয়ে যদি 40 কাটি তাহলে থাকে আমাদের 2, তাহলে 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.25 মোলার। এটা আসলে আমাদের প্রথম পাত্রের জন্য। তো বি পাত্রে ডব্লিউ বাই এম ভি, ডব্লিউ আছে কত আমাদের 5 গ্রাম,
আর H2SO4 এর জন্য আণবিক ভর 98, আর ভি হচ্ছে আমাদের 250 ml দেওয়া আছে, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিব, মানে হচ্ছে আমাদের কত, মানে হচ্ছে এটা আমাদের 0. তো এখন দেখো আমাদের এখানে মান আসবে কত, মান আসবে হচ্ছে আচ্ছা ক্যালকুলেট করি, 5 ডিভাইড বাই 98 ইন্টু 0.25, মান আসতেছে হচ্ছে আমাদের 0.2040 মোলার। তাহলে দেখো কার মোলার বেশি, এই পাত্রের ঘনমাত্রা বেশি, সুতরাং এ পাত্রের ঘনমাত্রা বেশি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একই নয়, একই একই নয়। আচ্ছা আমি ম্যাথটা করে ফেলি। কি বলছে দেখো, এখানে আমাদের আয়তন দেওয়া আছে, দ্যাট মিন্স ভি, ঘনমাত্রা দেওয়া আছে, দ্যাট মিন্স এস, আমাদের আহ, কি বলে যৌগটা দেওয়া আছে, যৌগ মাইন্স আমি এখান থেকে বের করে ফেলতে পারবো ওর আণবিক ভর। আমাকে বের করতে বলছে কি এর মধ্যে সোডিয়াম আর সোডিয়াম কার্বনেটের পরিমাপ কত, পরিমাপ মানে পরিমাণ কত, মানে ডাব্লিউ বের করতে বলছে। তো ডাব্লিউ সমান আমরা কি সূত্র পড়লাম একটু আগে, এস এস এম ভি, যেখানে ভি হবে লিটারে। তো এস কত বললো, 0.1 এম, আমরা জানি সোডিয়াম কার্বনেটের জন্য এম হচ্ছে আমাদের 106। কিভাবে 106, যদি দেখাই যে আমাদের সোডিয়ামের জন্য হচ্ছে 23.23 ইন্টু 2, প্লাস হচ্ছে আমাদের কার্বনের জন্য 12, প্লাস অক্সিজেনের জন্য 16, তিনটা। তো এটা যদি করো তাহলে তোমার আসবে 106। তাহলে আমার এম হচ্ছে 106, ভি হচ্ছে 2 লিটার, যেহেতু লিটারে আছে তাহলে লিটারেই থাকলো। আমি যদি এটা ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর করলে আমার আসতেছে 0.1 ইন্টু 106 গুণ 2, তো আমার আসতে হচ্ছে 21.2, 21.2 গ্রাম। তো এটা আমাদের কি অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো যে এটা এটা কিভাবে বের করছি, একটু আগে যে আমরা একটা সূত্র পড়লাম, কি সূত্র ছিল এটা, হ্যাঁ এই যে ডিরাইভ করলাম না একটু আগে, এই যে এই যে এস সমান এন এন বাই ভি, এন এর জায়গায় ডাব্লিউ বাই এম বসেছি, তো ডাব্লিউ বাই এম ভি, তো ডাব্লিউ সমান এস এম ভি, যেখানে ভি হবে আমার লিটারে, ঠিক আছে। এস হচ্ছে ঘনমাত্রা, এম হচ্ছে আণবিক ভর, ভি হচ্ছে আয়তন, ভি হবে আমাদের লিটারে। তো এখন দেখো এই প্রশ্নটাতে কি হয়েছে, এই প্রশ্নটাতে আমাদের ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, আর এটার এম বের করতে পারবো আমরা, তাহলে আমরা ডাব্লিউটা বের করে নিছি, সলভ, অ্যান্সার এটা আমাদের, একদম ইজি পিজি লেমন স্কুইজি। তারপরে চলো পরে আমাদের পরের টপিকে চলে যাই, শতকরা সংযুতি। শতকরা সংযুতি জিনিসটা কি, শতকরা সংযুতি জিনিসটা হচ্ছে কোনো যোগের, সংজ্ঞাটা থেকে দেখি, একদম ইজি একটা জিনিস, কোনো যোগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। কোনো যোগের, দেখো ধরো একটা যৌগ H2SO4, H2SO4 এর মধ্যে, H2SO4 এর 100 গ্রামের মধ্যে, 100 গ্রামের মধ্যে মানে বুঝতেছো, 100 গ্রামের মধ্যে মানে 100%-এর মধ্যে, মানে আমরা যেহেতু শতকরা শতকরা হিসাব করতে তাহলে 100 হবে। তো 100 গ্রামের মধ্যে কোনো মৌল, ধরো আমি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন যত যত গ্রাম থাকবে ওইটা হবে ওর শতকরা সংযুতি, ঠিক আছে। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন, ধরো আমাদের H2SO4 একটা যৌগ, ওর 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন যত গ্রাম থাকবে ওইটা হবে হাইড্রোজেনের শতকরা সংযুতি, ওই মোলের। এটা কিন্তু মোলের শতকরা সংযুতি, এটা কিন্তু যৌগের শতকরা সংযুতি না, ওই মোলের, এটা মাথায় রাখবা। তো যেহেতু হাইড্রোজেন একটা মৌল, তো H2SO4 যৌগের 100 গ্রামের মধ্যে যত গ্রাম হাইড্রোজেন থাকবে ওইটা হবে ওই হাইড্রোজেনের শতকরা সংযুতি। তো সূত্র হচ্ছে কি, ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু ওই মৌলের ওই পরমাণুর সংখ্যা ইন্টু 100% ডিভাইড বাই যৌগের পারমাণবিক ভর, যৌগের আণবিক ভর। তো ধরো আমাদের যৌগ কি, যৌগ হচ্ছে আমাদের
H2SO4, HCl, সোডিয়াম কার্বনেট, এরা হচ্ছে যৌগ। এদের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল আমাদের কি আছে, মৌল আছে। তো ওদের আমি শতকরা সংযুতি বের করবো, অর্থাৎ পার্সেন্টেজ বের করব, যে আমাদের যদি 100 গ্রাম ওই যৌগটা নেই, তাহলে 100 গ্রামের মধ্যে ওই মৌলটা কত গ্রাম আছে। মেনলি কথা হচ্ছে তোমার টোটাল 100%-এর মধ্যে কয় পার্সেন্ট আছে। ধরো এটা পুরোটা কিন্তু 100% না, এই 100%-এর মধ্যে তুমি তুমি একা কয় পার্সেন্ট আছো এটাই বের করা। আমার কার্বনেট কয় পার্সেন্ট আছে, অক্সিজেন কয় পার্সেন্ট আছে, HCl এর মধ্যে হাইড্রোজেন কয় পার্সেন্ট আছে, ক্লোরিন কয় পার্সেন্ট আছে, এটাই বের করা হচ্ছে কি আমাদের শতকরা সংযুতি। চলো আমরা একটা এক্সাম্পল নেই, যেখানে আমার কি বলছে কি অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতে বলছে। শতকরা সংযুতি কিন্তু অলওয়েজ কিসের হবে, মৌলের হবে। এটা কিন্তু আমাদের কি যৌগের হবে না, যৌগ থেকে আমরা মৌলের শতকরা সংযুতি বের করব, ঠিক আছে। তো এখন শুরুতে আমরা করব কিসের মাধ্যমে জানো, শুরুতে আমরা করব হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে, ঐকিক নিয়ম দিয়ে করব, তারপর আমরা সূত্র দিয়ে করব, ঠিক আছে। প্রথম আমরা কি দিয়ে করব, ঐকিক নিয়ম দিয়ে। দেখো নাইট্রোজেন কয় গ্রাম, এটা আমাদের 17 গ্রাম। কিভাবে 17 গ্রাম, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে আমাদের 14, প্লাস হাইড্রোজেন আছে 3টা, তার মানে হচ্ছে 17। দেখো 17 গ্রামের মধ্যে ওই ঐকিক নিয়মে যদি যাই, 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে তে নাইট্রোজেন আছে 14 গ্রাম। সুতরাং 100 গ্রাম, যেহেতু বলছে কি 100 গ্রাম অ্যামোনিয়াতে যতটুকু নাইট্রোজেন আছে ওটা হচ্ছে ওর শতকরা সংযুতি। তাহলে 100 গ্রামে আছে হচ্ছে 14 × 100 ডিভাইডেড বাই 17। এটা কিন্তু ওই সূত্রটাই হয়ে গেছে। দেখো সূত্রতে কি বলছিল, মোলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100। দেখো নাইট্রোজেন কিন্তু এখানে একটাই আছে, এই জন্য আমার 1 আসতেছে, 1 এখানে ইনভিজিবল ভাবে আছে। তো 14 × 100 ডিভাইড বাই যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর তো আমাদের 17, তাহলে 17, ঠিক আছে, ডিভাইড বাই 17, তো আমাদের কত, 82.35 গ্রাম পার্সেন্ট, কিন্তু পার্সেন্টেজে আসবে, যেহেতু এটা শতকরা সংযুতি এটা পার্সেন্টেজে আসবে। একইভাবে আমি যদি হাইড্রোজেনের জন্য বের করি, এটা নাইট্রোজেনের জন্য ছিল, হাইড্রোজেনের জন্য যদি বের করি, তাহলে আমার 17 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে কয় গ্রাম, কয় গ্রাম, তিনটা, তিনটা হাইড্রোজেন, একটাতে 1 গ্রাম করে, 3 গ্রাম। সুতরাং 100 গ্রাম হাইড্রোজেন আছে কয়টা, 3 × 100 ডিভাইড বাই 17%, কত পার্সেন্ট এটা, 17.65%। এখন দেখো এখানেও কিন্তু এই সূত্রটা ইউজ করছি। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণ পরমাণুর সংখ্যা 3 ইন্টু 100 ডিভাইড বাই আমার কত, 17। দেখছো একদম আমাদের কি সূত্রটাই, সূত্রটাই ইউজ করছি। ওই নিয়ম ইউজ করো, সূত্র ইউজ করো, ফ্যাক্ট না। তুমি সূত্র যদি ইউজ করো তাহলে তোমার অ্যান্সার এটাই আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের জন্য, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য আমাদের শতকরা সংযুতি। বিষয়টা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ফুললি ক্লিয়ার। এখন আসবে আমাদের স্থূল সংকেত। আচ্ছা এখন স্থূল সংকেত বিষয়টা কি, স্থূল সংকেত বিষয়টা যদিও শুনতে কেমন স্থূল স্থূল, স্থূল মানে কি মোটা, বড় মোটা এইসব টাইপস, কিন্তু এখন ফ্যাক্ট হচ্ছে স্থূল সংকেত মানে কি। আহ, স্থূল সংকেত মূলত সংজ্ঞাটাতে যেটা বলছে, যে সংকেত দিয়ে আমরা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করছি, ঠিক আছে, যেটা দিয়ে আমরা কি অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করব, সেটা হচ্ছে আমাদের কি স্থূল সংকেত। ধরো আমরা একটা যৌগ তৈরি করলাম বা অণু, অণু বা যৌগ, একটা অণু ধরো A2B2। এখন ও A2B2, এই যে পুরাটা A2B2 অণু, এখানের মধ্যে এ আছে কয়টা, দুইটা এ, বি আছে কয়টা, দুইটা বি।
তাহলে আমি যদি এ আর বি এর অনুপাত করি তাহলে 2:2 is equal to 1:1। তাহলে আমি A2B2 কে লিখতে পারি AB। এটা হচ্ছে তাহলে আমার A2B2 এর স্থূল সংকেত। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, যে মানে বিষয়টা ক্লিয়ার। বিষয়টা হচ্ছে তোমার অনুপাতের ব্যাপার। তুমি যদি এখন আরেকটা নাও, ধরো আমি নিলাম H3, এগুলো জাস্ট আমি আন্দাজ মানে আমি একটা ইমাজিন করে নিতেছি। H3O9, ঠিক আছে? এখন আমি কি করলাম, তাহলে দেখো এইচ আছে তিনটা, তাহলে আমি যদি ওদের অনুপাত নিই, এইচ আর ও এর অনুপাত নিই, এইচ আছে তিনটা, ও আছে নয়টা, তাহলে আমার 1:3, 3 দিয়ে যদি কাটি তাহলে 1:3 আসবে। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি HO3 লিখতে পারি। তার মানে এটা হচ্ছে ওর স্থূল সংকেত। যে এই যে একটা, দেখো অনেক অনেক মোটা লাগতেছে না ওরে, আমি জাস্ট বানানো একটা লজিক দাঁড় করাচ্ছি। ওকে অনেক মোটা লাগতেছে, তো আমি অনুপাত করে কাটাকাটি করে ওকে একটা সুন্দর স্থূলতার দূর করে একটা সংকেত তৈরি করছে। এই জন্য স্থূল রিলেটেড যেহেতু এটার নাম দিয়েছি আমরা স্থূল সংকেত। আমি এটা বানাই বলছি, এটা কোনো লজিক্যাল না। আমি জানি না এটা কোনো লজিক কিনা, আমি খুদাই নিজে নিজে বললাম যে এমন কিছু একটা হইতেও পারে। তো দেখো এখন H3O9 এটার স্থূল সংকেত হচ্ছে কি HO3, A2B2 এটার স্থূল সংকেত হচ্ছে কি AB। আমরা অনুপাত করে যেটা পাবো সেটা হবে ওর স্থূল সংকেত, ঠিক আছে? ওই সহগগুলা ওকে দিয়ে দিব। চলো এখন আমরা শিখবো কিভাবে আমরা শতকরা সংযোজিত থেকে স্থূল সংকেত বের করতে পারবো। কি করতে পারবো? শতকরা সংযোজিত থেকে স্থূল সংকেত বের করতে পারবো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, একদম ইজি প্রসেস, যে মাথায় রাখবা। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমার করতে হবে কি, এই যে ওদের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এই পার্সেন্টেজকে ওদের আণবিক ভর দিয়ে, সরি পারমাণবিক ভর দিয়ে, যেহেতু ওরা সিঙ্গেল সিঙ্গেল আছে এখন, ওরা ওদের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। তো হাইড্রোজেনের জন্য আমি কি করব, 2.0, ওকে ওর পারমাণবিক ভর কত, 1, তো এটা আসবে 2.04। তো সালফারের জন্য সেম করব, 32.65, মানে 65, এটাকে ভাগ দিব সালফারের কি দিয়ে, পারমাণবিক ভর 32 দিয়ে, তো এটা অ্যান্সার আসবে আমার 1.02। এরপর আমার অক্সিজেনের ক্ষেত্রে সেম করব, অক্সিজেনের জন্য হচ্ছে গিয়ে 65.35, ওকে ভাগ দিব অক্সিজেনের পারমাণবিক ভর কত আমাদের 16 দিয়ে, তো আসবে কত, 4.08। এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ টু তে কি করব, স্টেপ টু, স্টেপ টু তে করবো কি, এই যে ভাগ দিলাম, ভাগ দেওয়ার মধ্যে এখানে সবচেয়ে ছোট যে মানটা আসবে, সবচেয়ে ছোট যে মানটা আসবে ওইটাই দিয়ে আমি কি করব, বাকি সবগুলারে ভাগ দিব। ধরো এই মানে এখানে যারা অ্যান্সার যেগুলো আছে এই অ্যান্সার গুলা নিব, এই অ্যান্সার গুলা নিব, এই যে ভাগ দেওয়ার পর যেগুলো আছে এগুলা নিব, ঠিক আছে? এগুলা নিলাম, এই তিনটা নিলাম। এখানের মধ্যে সবচেয়ে ছোট কে, ও না? ওকে দিয়ে আমি ওকে ভাগ দিব, ওকে দিয়ে আমি ওকে ভাগ দিব, আর ওকে দিয়ে ওকে নিজেকেও ভাগ দিব। বুঝতে পারছো? কয়রা দেখে এক্সাম্পল দিলে বুঝবা, মানে আমি করলে বিষয়টা বুঝবা। তারপর হাইড্রোজেনের জন্য কি করব, হাইড্রোজেনের জন্য কি আসছে আমার, 2.04 আসছে না? ওইটা নিব। আর সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে 1.02। সালফার নিব 1.02, 1.02। সালফার তো মানে ও নিজেই তো সবচেয়ে ছোট আসছে। অক্সিজেন নিব 4.08, ভাগ দিব সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আসছে আমার 1.02, 1.02। তাহলে আমার এই মানগুলা কত আসতেছে, এটার ক্ষেত্রে আসতেছে 2, এটার ক্ষেত্রে আসতেছে আমার 1, এটার ক্ষেত্রে আসতেছে আমার 4। তাহলে এখন এই সহগগুলারে, স্টেপ 3, স্টেপ 3, এই যে মানগুলো আসবে এই মানগুলারে আমরা ওদের সহগ আকারে বসাই দিব। কিভাবে সহগ আকারে বসাই দিব, এই দেখো, হাইড্রোজেনের জন্য কত আছে, 2, সালফারের জন্য কত আসছে, 1, অক্সিজেনের জন্য কত আসছে,
4। সালফারের জন্য 1 লেখা যায় কথা, না লেখা কথা, এটাকে আমরা লিখতে পারি H2SO4। দেখছো আমরা কিভাবে এখন কি বের করে ফেলছে ওর? এটা হচ্ছে ওর স্থূল সংকেত। স্থূল সংকেত। দেখছো? এখন দেখো এখানে ওইভাবে অনুপাত করা যায় নাই তিনটার মধ্যেই। এখন আমি কিন্তু চাইলে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত করে 2 কেটে এটাকে 2 দিতে পারবো না। এখানে তিনটার মধ্যে অনুপাত হইতে হবে। ধরো এখানে যদি আমার কি হইতো, H2S2O4 হইতো, তাহলে আমি তিনটার মধ্যে অনুপাত করতে পারতাম। তখন এই 2 কেটে এখানে 2 দিতাম, তখন আমার আসতো HSO2। ঠিক আছে? এটা মানে এটা কোনো লজিক্যাল না, আমি এক্সাম্পল দিলাম আর কি। এখন এখানে কিন্তু তিনটার মধ্যে তুলনা করা যাচ্ছে না, একটা যেহেতু আমাদের এক সিঙ্গেল আছে, তাহলে আমার H2SO4ই লিখতে হবে। তো এটাও আমাদের স্থূল সংকেত। কিভাবে বের করছে? আমাদের শতকরা সংযুতি থেকে বের করছে। কিন্তু এগুলো কিন্তু ওদের পার্সেন্টেজ শতকরা সংযুতি দেওয়া আছে। তাহলে আমি শতকরা সংযুতি থেকে কি বের করলাম? স্থূল সংকেত বের করছি। কিভাবে? স্টেপগুলো মনে রাখো। প্রথম স্টেপে করবো কি, শতকরা সংযুতি যেটা দেওয়া থাকবে ওই পার্সেন্টেজকে ওদের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। পারমাণবিক ভাগ দিয়ে যে মানগুলা পাবো, ওই মানগুলার মধ্যে সবচেয়ে ছোট মান দিয়ে ওই মানগুলারে আবার ভাগ দিব। এখন এই তিনটা মান পাইছি, এই একটা দুইটা তিনটা মান পাইছি। ঠিক আছে? তিনটা মানকে আমি সবচেয়ে ছোট কে 1.02, সবচেয়ে ছোট মান দিয়ে তিনোটারে আবার ভাগ দিছি, তখন 214 পাইছি। এগুলো ওদের সহগ আকারে বসাই দিব স্টেপ 3 তে। তখন আমি পেয়ে যাবো ওদের স্থূল সংকেত। তো আশা করি বুঝতে পারছো স্থূল সংকেত কিভাবে বের করবো। তো আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারছো। আর আমি তোমাদেরকে SW দিয়ে দিব। তো SW গুলা তোমরা কি আমাকে সাবমিট করবে সবাই। আহ দ্রুত সাবমিট করে দিবে। SW গুলো একদম ইজি হবে, আমরা যে ম্যাথ গুলা করাইছি এই ম্যাথ গুলা থেকে দিব। তো আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারছো। না বুঝলে জানাবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে।